আসক্তিময় আকাঙ্ক্ষা দ্বিতীয় পর্ব। অন্ধকার হওয়ার আগেই সবাই পৌঁছে যায় লাহিড়ী বাড়িতে। পুরোহিত ওদের বিয়ের জোর খোলার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। ওরা যেতেই পুজো শুরু হয়। পুজো শেষ হতে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত 10টা বেজে যায়। সৈরীতি রুমেই বিভোর আর সৈরীতি থাকবে। ওই বাড়িতে এক রুমে না থাকলেও এখানে থাকতে বাধ্য হচ্ছে বিভোর। সেই নিয়ে অবশ্য খুব বিরক্ত সে। মুখ বেজার করে একটা চেয়ারে বসে আছে বিভোর। সৈরীতি একটা জলের জগ নিয়ে রুমে ঢুকে বিভোরকে বেজার মুখে করে থাকতে দেখে খুব হাসি পায় তার। কোনো রকমে হাসিটা চেপে রেখে জলের জগটা টেবিলে রাখে সে। তারপর বিছানার চাদরটা ভালো করে টান টান করে বালিশটা পজিশন মতো রাখে। এতক্ষণ ধরে সৈরীতিকে আর চোখে দেখছে বিভোর। এক রুমে থাকতে হচ্ছে তাতে সৈরীতির চোখে মুখে কোনো আপত্তির ছাপ না দেখে রাগটা মাথায় চড়ে বসে বিভোরের। তার মধ্যেই সৈরীতি একটা কথা আগুনে ঘি ঢালার কাজ করে দেয়। বিছানা রেডি আছে, এসে শুয়ে পড়ুন। হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে মারে বিভোর। সৈরীতি কেঁপে ওঠে। বিভোর সৈরীতিকে দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। সৈরীতি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে এক বিছানায় শোয়ার খুব শখ, তাই না? চলো, তোমাকে আজ দেখাবো বিভোর কাঞ্জিলাল কতটা ভয়ঙ্কর একজন মানুষ। আপনি ভুল করছেন ডাক্তারবাবু। আমি এই রুমে ঘুমোবো না। ওই বাড়িতে আপনি আমার জন্য নিজের রুমটা ছেড়ে অন্য রুমে থাকেন, আর আমার বাড়িতে আমার রুমটা আমি আপনার স্বস্তির জন্য নির্দ্বিধায় ছেড়ে দিতে পারি। বিভোরের হাতের বাঁধন একটু আলগা হয়। মানে? সবাই ঘুমিয়ে গেলে আমি লুকিয়ে গেস্ট রুমে চলে যাব, আবার সকাল হওয়ার আগেই ফিরে আসব, কেউ সন্দেহ করবে না। বিভোর সৈরীতির কথায় অবাক হয়। মেয়েটা যে এমন ভাবতে পারে সেটা কল্পনার বাইরে ছিল বিভোরের। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে সে। আপনি শুয়ে পড়ুন দরজা আটকে, আমি ভোরবেলা এসে নক করলে খুলে দেবেন। সৈরীতি ওর হ্যান্ডব্যাগ থেকে মোবাইল, চার্জার আর হেডফোনটা বার করে বিছানা থেকে মোবাইলটা তুলে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু বাধা পায়। ঘুরে দেখে বিভোর ওর হাতটা ধরে রেখেছে। সৈরীতি ভ্রু কুঁচকে তাকায় বিভোরের দিকে। ম্যানেজ করে নেব, অন্য রুমে যেতে হবে না। আপনার ঘুম হবে না আমি এই রুমে থাকলে। একটা রাতের ব্যাপার তো, ম্যানেজ করে নেব। বিছানায় শুয়ে পড়ো। আপনি? মাঝে বালিশ দিয়ে দুজন দুপাশে ঘুমাবো। আপনার অস্বস্তি হবে। বিয়ের আগে যখন এটা ভাবিনি, এখনও ভাবতে হবে না। আমি নিজের সীমানাতেই থাকব। সৈরীতি বিভোরের থেকে হাতটা ছাড়িয়ে বিছানার এক প্রান্তে গিয়ে বসে। আমাকে বিয়ে করে আপনার খুব আফসোস হচ্ছে, তাই না? আমার ওপর খুব ঘেন্না হচ্ছে, খুন করতে ইচ্ছে করছে আমাকে। এই কথাগুলো 2 দিন পরে জিজ্ঞেস করো, সেই দিন উত্তর দিয়ে দেব। এই 2 দিনে কি কিছু বদলে যাবে ডাক্তার কাঞ্জিলাল? হয়তো অনেক কিছু বদলাবে, আর না হয়তো কিছুই বদলাবে না। আপনি এত ভনিতা করে কথা বলছেন কেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব? এই ডাকটা তুমি কোথা থেকে শিখলে সৈরীতি? শুকনো ঢোক গেলে সৈরীতি, তবে বিভোরের কথার সুরেও হেয়ালি খুঁজে পায়। এটা তো একটা সাধারণ সম্বোধন, এই নামটা কি কোনো শেখার বিষয়? সৈরীতির এমন সরাসরি উত্তরে ভড়কে যায় বিভোর। এভাবে কিছু জানা যাবে না, তাই জিজ্ঞেস না করাটাই উত্তম বলে মনে হয় বিভোরের। রাত হয়েছে, শুয়ে পড়ো। টং টং 2বার শব্দ করে বেজে ওঠে ড্রয়িং রুমে রাজকীয় ঘড়িটা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, হয়তো আমাবস্যার রাত, তাই কোথাও আলোর ছিটেফোঁটাও নেই। বিভোরের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। অচেনা জায়গায় হয়তো ঘুম ধরছে না তার। বিছানার একপাশে এপাশ ওপাশ করতে করতে একটা চিন্তা মাথায় এলো ওর। এইভাবে নির্ঘুম রাত কাটানোর থেকে এই নির্ঘুমের সুযোগ নেওয়া উচিত। সৈরীতির দিকে তাকাতেই খুঁজে পায় তার কাঙ্ক্ষিত জিনিসটা।
সৈরীতির বাম সাইডে রাখা ওর ব্যক্তিগত মুঠোফোনটা। আস্তে আস্তে হাত এগিয়ে নিয়ে যায় বিভোর সেই দিকে। সৈরীতি একবার নড়ে চড়ে ওঠায় হাত সরিয়ে নেয় বিভোর। দ্বিতীয়বার চেষ্টাও ব্যর্থ হয়। আবার হাত নিয়ে গেলে ঘুমের মধ্যে সৈরীতি বিভোরের হাতটা আঁকড়ে ধরে অন্য পাশে ফিরে শয়। বিভোর বিরক্ত হয়, হাত সরিয়ে নিতে চাইলেও পেরে ওঠে না। তাই ওইভাবে হাতটা রেখেই বিছানায় মাথা এলিয়ে দেয় বিভোর। সকাল 8টায় ঘুম ভাঙে বিভোরের। চোখ দুটো রোগড়ে বিছানায় উঠে বসে সে। পাশে তাকিয়ে দেখে সৈরীতি নেই। তার মানে সৈরীতি আগেই উঠে পড়েছে। বিছানায় বসে বসে একটা বড়সড় হাই তোলে বিভোর। সেই সময় সৈরীতি ঘরে ঢুকে হাতে কফি ট্রে নিয়ে। গুড মর্নিং, এই নিন আপনার কফি। আমি ব্রাশ না করে কফি খাই না। আচ্ছা ঠিক আছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে আসুন। বাথরুমে ব্রাশ, পেস্ট, টাওয়েল সব রাখা আছে। আমি তো ব্রাশ আনিনি। আপনি আসবেন শুনে বাবা আগে থেকে আনিয়ে রেখেছিল। আমার সাথে এত বড় অন্যায় করে এখন এসেছে ভালো মানুষই দেখাতে। আমার বাবা যেটা করেছেন তার জন্য একদিন উনি অনুতপ্ত হবেন। মেয়ে বন্ধা বলে এভাবে জলে ভাসিয়ে দেওয়ার জন্য একদিন উনি আত্মগ্লানিতে ভুগবেন। সেদিন আপনি আপনার প্রতিশোধ পূরণ করতে পারবেন। বিভোর আর কিছু বলল না। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সৈরীতি টেবিলে কফির কাপটা রেখে বিছানা গোছাতে থাকে। এমন সময় সৌজন্যের রুমে আসে। সৈরীতি অবাক হয়ে তাকায় সৌজন্যের দিকে। বাহ, এলি তাহলে আমার ঘরে? আমি তো ভাবলাম বোনকে বিয়ে দিয়ে পর করে দিয়েছিস একেবারে। এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। যা গিয়ে আমার জন্য ডিম টোস্ট বানা। অনেক দিন খাইনি তোর হাতের ডিম টোস্ট। কি কপাল আমার, একদিনের জন্য বাপের বাড়ি এসেছি, এখানে এসেও খাটতে হবে আমায়। ওই সব বাপের বাড়ি শ্বশুর বাড়ি কী রে? এটা তো তোর বাড়ি, তাহলে বাড়ি আগে বাপেরটা জুড়ছিস কেন? নিজের বাড়িতে রাজরানী। এ মা, না না, আগের মতোই চাকরানি হয়েই থাকবি। দাঁড়া ভাইয়া, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু আমার সাথে ইয়ার্কি মারা বের করছি আমি। সৌজন্য সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে যায়। সৈরীতি সৌজন্যের পেছন পেছন দৌড়ায়। বিভোর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না। তাই বিছানায় বসে টেবিলে রাখা কফিটা খেতে শুরু করে। এইভাবে শর্ত দিয়ে জামাইয়ের সাথে রীতির বিয়েটা দেওয়া তোমার ঠিক হয়নি। স্ত্রী সোমলতার কথায় চায়ের কাপটা মুখ থেকে নামায় সুভাষ লাহিড়ী। চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি। আমার আর কিছু করার ছিল না লতা। 6 মাস আগে রীতির পেটের যন্ত্রণায় হতো বলে যখন চেক আপ করাতে গিয়ে জানতে পারি মেয়েটার ইউটেরাস খুবই উইক। ছোটোবেলায় সেই অ্যাক্সিডেন্টের ফলে ওর ইউটেরাসে প্রায় ব্লিডিং হয়, যার ফলে ও ভবিষ্যতে কোনো দিন সন্তান ধারণ করতে পারবে না। এটা শোনার পর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। মেয়েটাকে কোনো দিনও জানতে দিইনি এই কথাটা, শুধুমাত্র ও কষ্ট পাবে বলে। তাহলে তুমি জামাইকে কেন জোর করলে রীতিকে বিয়ে করার জন্য? আমি জানতে পেরেছিলাম রীতি বিভোরকে ভালোবাসে, তাই ওর মুখে হাসি দেখার জন্য আমি এটা করেছিলাম। কিন্তু জামাই তো রীতিকে ভালোবাসে না। আমাদের মেয়েটা যে হীরের টুকরো একটা মেয়ে। বিভোর যেদিন বুঝতে পারবে আমাদের রীতিকে, সেই দিন ও কিছুতেই মেয়েটাকে ভালো না বেসে থাকতে পারবে না। রীতি জানে জামাই নিজে ওর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু যেদিন ও জানতে পারবে আমরা এত বড় একটা সত্য ওর থেকে লুকিয়েছি, সেদিন তো ও আমাদের ভুল বুঝবে। শুভা, রীতি অবুঝ নয়, ওকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে ও সবটা। তবে ও যে মা হতে পারবে না এই কথাটা ও যেদিন জানতে পারবে, ও ভেতর থেকে একবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে সুভাষ, জামাই যদি ওকে সামলাতে না পারে মেয়েটা নিজেকে শেষ করে দিতে পারে। চিন্তা করো না লতা, বিভোর ঠিক রীতিকে সামলে নেবে। দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে আঁতকে ওঠে বিভোর। কারোর ঘরে
আড়ি পাতা বিভোরের স্বভাব বিরুদ্ধ। তবুও রুমের থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় শাশুড়ির প্রথম কথাটা শুনে থমকে দাঁড়ায় বিভোর। কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরেই শাশুড়ি শ্বশুর পুরো কথোপকথনটা দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে বিভোর। পা দুটো থমকে গেছে বিভোরের। ও তিনটে সত্য আজ জানতে পেরেছে। তার মানে শৈরিতি ঠিকই ছিল। ও জানতো না যে ও কোনোদিনও মা হতে পারবে না, আর ওর বাবা আমাকে শর্ত দিয়ে বিয়েতে রাজি করিয়েছেন। তবে এটা আমি কি শুনলাম, শৈরিতি নাকি আমাকে আগে থেকেই ভালোবাসতো? বিয়ের পর মেয়েদের জীবনটাই পাল্টে যায়। নিজের হাতে তিল তিল করে সাজানো ঘর, শখের আসবাবপত্র, একান্ত ব্যক্তিগত ওই মাথা বালিশ, কোল বালিশ, বই খাতা দিয়ে সাজানো গোছানো স্টাডি টেবিল, বারান্দায় নিজের হাতে লাগানো ওই ফুল গাছ, নিজের পছন্দের জামা, সাজগোজ সব ছেড়ে চলে যেতে হয় অন্য একটা সংসারে। শৈশব থেকে ভালোবাসা, আদর, আহ্লাদ দিয়ে বড় করেছে যারা, সেই বাবা মা ভাই বোনকেও ছাড়তে হয়। এতদিন ধরে নিজের বাড়ি বলে জেনে আসা বাড়িটাও হয়ে যায় বাপের বাড়ি। নামের পাশে বাবার পদবিটা পাল্টে বসাতে হয় স্বামীর পদবি। অন্য দুজন অচেনা মানুষকে ডাকতে হয় মা বাবা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বাবার বাড়িতে শৈরিতির আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও বিভোরের হসপিটালের জন্য চলে যেতে বাধ্য হয়েছে সে। বুকের মধ্যে আপনজনকে ছেড়ে থাকার কষ্ট নিয়েই দ্বিতীয়বারের জন্য বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছে। আসার সময় সৌজন্যের গাড়ি করে আসায়, বাড়ি ফেরার সময় তাই ক্যাব বুক করতে হয়েছিল বিভোরকে। জানালায় মাথা ঠেকিয়ে রেখে নাক টানতে টানতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শৈরিতি। বিভোর শৈরিতির দিকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না, তাই নিজের পকেট থেকে রুমালটা বার করে এগিয়ে দেয় শৈরিতির দিকে। শৈরিতি রুমালটা নিয়ে নাক মুছে নাক ছিটকায় বিভোর। চোখের জল মোছার জন্য দিয়েছিলাম রুমালটা। কেন? চোখের জলটা বুঝি জল আর নাকের জলটা বুঝি জল নয়? সুইমিং পুলের জল আর পানা পুকুরের জলের মধ্যে কিছু তো পার্থক্য আছে। বিভোর কথাটা বলতেই শৈরিতি আরও বেশি করে রুমালটায় নাকটা মুছে। বিভোর চোখ মুখ কুচকায়। বিয়ের পরের দিন বাবা মাকে ছেড়ে আসার সময়ও তো এতটা কাঁদুনি আজ যতটা কাঁদলে। সেদিন তো মোহে পড়েছিলাম, একটা স্বপ্ন নিয়ে নিজের বাড়ি ছেড়েছিলাম। আজ ওই স্বপ্নটা তো ভেঙে গেছে। শ্বশুর বাড়িতে একদিনও আমার মনে হয়নি আমি ওই বাড়িরই কেউ। ঠিক আছে, এবার চুপ করে বাড়ি চলো। আর একটু যদিও কেঁদেছ তো তাহলে আমি তোমাকে এখানেই ফেলে রেখে চলে যাব। আপনি বাড়ি যাবেন নাকি একেবারে হসপিটালে? ওটি আছে, হসপিটালে নেমে যাব আমি। সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। ঘড়ির ঘন্টা কাঁটাটা এখনও 11টার ঘরে। বিভোর এখনও বাড়ি ফেরেনি। শৈরিতি অনেকবার ফোন করেছে। প্রথম কয়েকবার রিং হয়ে কেটে গেলেও এখন ফোন সুইচ অফ বলছে। প্রচণ্ড চিন্তায় মাথা ভারী ভারী হয়ে আসছে শৈরিতির। ক্রমাগত বসার ঘরে পায়চারি করে যাচ্ছে। ঘন্টার কাঁটা 11টার ঘর থেকে 11 আর 12র মাঝামাঝি জায়গায় গিয়ে পৌঁছেছে। দরজার কলিং বেলটা বেজে উঠল। শৈরিতি তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলল। ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে বিভোর। শৈরিতি বিভোরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বিভোর ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলেন এতক্ষণ? আমার কি চিন্তা হয় না বাড়িতে যে কেউ একজন চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে, সেই খেয়াল রেখেছেন? ফোনটা সাথে কেন রেখেছেন? দরকারে পাওয়া যায় না, এমন ফোন রেখে লাভ নেই। কেন এমন করেন ডাক্তার সাহেব? আপনি যদি আর 10 মিনিট দেরি করতেন আমি বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। বিভোর শৈরিতির দুটো বাহু ধরে ওকে ভেতরে নিয়ে আসে। সোফায় ওকে বসিয়ে রেখে দরজা বন্ধ করে আবার শৈরিতির কাছে আসে। শৈরিতি এখনও কেঁদে যাচ্ছে। বিভোর গ্লাসে জল ঢেলে শৈরিতিকে দেয়। শৈরিতি নেয় না।
কোথায় ছিলেন এতক্ষণ? হসপিটালে। এমার্জেন্সি পেশেন্ট আসায় আটকে পড়েছিলাম। একটা ফোন করে সেটা জানানো যেত না? আচ্ছা, মানলাম আপনার কাছে আমার গুরুত্ব নেই, তবুও যখন এতবার ফোন করছিলাম একবার তো রিসিভ করতেই পারতেন। ফোনটা আমার কেবিনে রেখে চলে গেছিলাম, আর এসে দেখি চার্জ শেষ হয়ে যাওয়ায় সুইচ অফ হয়ে গেছে। আপনি খুব খারাপ ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, বাজে সব কিছু, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। খেতে দেবে নাকি ফোন না ধরার অপরাধে উপোস করিয়ে রাখবে? শৈরীতি নাক টেনে চোখের জলটা মুছে সোফা থেকে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। বিভোর ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে শৈরীতি ওর পোড়া হাতটা ফু দিচ্ছে। বিভোর এসে একটা চেয়ার টেনে বসে। শৈরীতি ওর জন্য সাজিয়ে রাখা প্লেটটা এগিয়ে দেয়। কাল থেকে শেফালি মাসি আসবে, তুমি কলেজ যাবে। শেফালি মাসিকে? এই বাড়ির সমস্ত কাজ উনিই করেন। তার কোনো দরকার নেই, আমি পারবো। দরকার আছে, না হলে আবার তোমার বাবা বলবেন ওনার মেয়েকে আমি অত্যাচার করি। করেন না বলছেন? দেখো শৈরীতি, প্রথম কটা দিন আমার মাথা গরম ছিল, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, এর জন্য আমি অনুতপ্ত। পুরনো কথা বাদ দিন, এখন খেয়ে নিন, রাত হয়েছে। তুমিও বসে পড়ো। শৈরীতিও পাশের চেয়ারটা টেনে বসে পড়ে। কিছুক্ষণ পর বিভোর খাওয়া প্রায় শেষের পথে। ঘড়িতে বাজে এখন 12:35। বিভোরের ফোনটা বেজে ওঠে। এত রাতে ফোন আসায় অবাক হয় বিভোর। ফোনের দিকে তাকাতেই দেখে সৌভিক ফোন করছে। খাওয়াটা কোনো রকমে শেষ করে হাত ধুয়ে ওপরে চলে যায় বিভোর। শৈরীতি হতভম্ব হয়ে বসে আছে। আমি তো এখানেই বসে আছি, আমার আইডিটাও ডিঅ্যাক্টিভ। তাহলে এত রাতে কে এমন ফোন করলো যে এইভাবে উঠে চলে গেলেন উনি? নতুন কাউকে জুটিয়ে ফেললেন নাকি? চিন্তায় হাত কামড়াচ্ছে শৈরীতি। হ্যাঁ সৌভিক, বল। সরি ব্রো, এত রাতে ফোন করার জন্য। যেই মেয়েটার ছবি পাঠিয়েছিলিস তার সব ইনফরমেশন পেয়ে গেছি আমি। বিভোর মনে মনে প্রস্তুত হয় সমস্ত সত্যটা গ্রহণ করার জন্য। তার ভাবনা সত্যই হোক বা মিথ্যেই, কোনো রকম আশা সে প্রথমেও রাখেনি আর এখনও রাখবে না। হ্যালো বিভোর, কোথায় হারিয়ে গেলি? না না, বল তুই। মেয়েটা তো তোর ওয়াইফ ভাই, ওকে নিয়ে ওর পেছনে এরকম গোয়েন্দাগিরির কেন করছিস বলতো? এটা বলার জন্য ফোন করেছিস এত রাতে? না, আমি বলছিলাম যে তুই হাজবেন্ড হয়ে ওয়াইফ সম্পর্কে কিছুই জানিস না। তোকে আমি পরে সব কিছু বলবো ভাই, তুই এখন শুধু আমায় ওর সম্পর্কে বল। মেয়েটার নাম তো তুই জানিস, ওর বাবার নাম সুভাষ লাহিড়ী, মা সোমলতা লাহিড়ী, 2 ভাই বোন। ওর দাদা আছে সৌজন্য লাহিড়ী, যার সাথে কদিন আগেই তোর ছোট বোন বিনীতা কাঞ্জিলালের বিয়ে হয়েছে। ওর জন্মস্থান দার্জিলিং। ওর জন্মের 5 বছর পর ওর বাবা কলকাতায় ট্রান্সফার হয়। তারপর থেকে ওরা মুকুন্দপুরে থাকে। বিড়লা হাই স্কুল থেকে স্কুলিং কমপ্লিট করেছে। স্কুল পড়াকালীন একটা অ্যাক্সিডেন্ট হয় ওর, অনেক দিন হসপিটালে ভর্তি ছিল। আর তারপর সিস্টার নিবেদিতা কলেজ থেকে ইংরেজি সাহিত্যের উপর গ্র্যাজুয়েশন শেষ করে এখন ওই কলেজেই মাস্টার্স করছে। এটা ফাইনাল ইয়ার। আর কদিন আগে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর কাঞ্জিলালের সাথে বিয়ে হয়। এখন মেয়েটার পরিচয় মিসেস শৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর নাক কুচকায়। সৌভিকের শেষ কথাটা ঠিক শুনতে পায়নি এমন হাবভাব তার। এক মিনিট, নামটা কি বললি? এ কি রে, বইয়ের নামই জানিস না? বৌদিকে বলবো নাকি? নামটা আরেকবার বল ভাই। বিয়ের আগে ছিল শৈরীতি সন্ধ্যা লাহিড়ী, আর এখন শৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। হাত থেকে ফোনটা পড়ে যায় বিভোরের। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ধপ করে বিছানা আঁকড়ে মেঝেতে বসে পড়ে বিভোর। সন্ধ্যা? শৈরীতি সন্ধ্যা? আমার সন্ধ্যা? আমার
আসক্তিময় আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা। সন্ধ্যা আর সৈরীতি একই মানুষ? ওরা একই? চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা মুছে নিয়ে উঠে দাঁড়ায় বিভোর। ফোনের গ্যালারিতে ঢুকে ওর এক বন্ধুর পাঠানো ওর আর সৈরীতির বিয়ের সময় সিঁদুরদানের ছবিটা খুলে মুখের সামনে আনে বিভোর। মুখে বাঁকা একটা হাসি। আমাকে অনেক ঘুরিয়েছ মিসেস কাঞ্জিলাল, অনেক কষ্ট দিয়েছ এই 1 মাস ধরে। এবার তুমি দেখবে এই মস্তিষ্ক বিশেষজ্ঞ ডাক্তার কী জিনিস। তুমি নিজে এসে ধরা দেবে আমার কাছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই ডিয়ার ওয়াইফ, মিসেস সৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর কোনো মেয়ের সাথে প্রেম করছে এমন সন্দেহ করে অনেকক্ষণ ধরে দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে সৈরীতি। কিন্তু দরজা ভেদ করে কোনো কিছুই কানে যায় না সৈরীতির। বিরক্ত মুখে বসে পড়ে সে। বসে বসে মশার কামড় খেয়ে রেগে যায় সে। আজ আপনার জন্য আমাকে মশার কামড় খেতে হচ্ছে। মাত্র 3 সপ্তাহে কি করে ভুলে গেলেন আপনার সন্ধ্যাকে? এই আপনার 2 বছরের ভালোবাসার নমুনা? আপনার সাথে কথাই বলবো না আমি। সন্ধ্যা তারা আর কখনো ভোরের আকাশে শুকতারা হবে না। বাজে ডাক্তার আপনি। আমার এই নরম মনটাকে ভেঙে দিলেন। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে থাকে সৈরীতি। সেই সময় একটা মশা এসে ওর গালে বসতে নিজের গালে নিজে সজোরে চড় মারে সৈরীতি। তোর আর আসার সময় পেলি না? এদিকে আমার মন ভেঙে পিস পিস করে ওই নতুন জনটাকে খাওয়ানোর ধান্দা করছেন ডাক্তার সাহেব, আর তোরা আমাকে কামড়ে আমার সব রক্ত খেয়ে ফেলছিস। লজ্জা করে না তোদের? আজকের দিনটা একটু অন্যরকম। সৈরীতিকে কলেজ যাওয়ার জন্য আজ আর সকাল সকাল উঠে রান্না করতে হয়নি। বাড়ির কাজের মহিলা শেফালি দাস এসেই লেগে পড়েছে কাজে। শেফালি মাসি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আর সন্ধ্যাবেলা 5টা থেকে 8টা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যায়। এই 6 ঘন্টায় ডিউটি তার। সৈরীতি ঘুম থেকে উঠে স্নান করে একটা চুড়িদার পরে নিচে নামে। শেফালি তখন দুপুরের খাবার বানাচ্ছিল। দাদাবাবুর পছন্দ খুব সুন্দর। আপনাকে দাদাবাবুর পাশে খুব মানিয়েছে বৌমণি। সৈরীতি শেফালির কথা শুনে চারপাশটায় চোখ বুলায়। বিভোরকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এই কথাটা শুনলে হয়তো তাকে জ্যান্ত চিবিয়েই খাবে। কি রান্না করছো মাসি? তোমার দাদাবাবু শুক্তো খেতে ভালোবাসে, ওনার জন্য একটু শুক্তো বানিও। ঠিক আছে বৌদিমণি, আপনি কলেজ যাবেন তো? তাহলে খেতে বসে পড়ুন, আমি বেড়ে দিচ্ছি। খাবো তো, তোমার দাদাবাবু আসুক, একসাথে খাবো। সৈরীতি কথাটা বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। ফোন নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই বিভোর এসে ডাইনিং টেবিলে বসে। মাসি খেতে দাও, হসপিটাল যাব। শেফালি এসে সৈরীতি আর বিভোরকে খাবার সার্ভ করে। সৈরীতি খেতে বিভোরের দিকে আর চোখে দেখে, কিন্তু বিভোর একবারের জন্য দেখে না সৈরীতির দিকে। সৈরীতিকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করছে বিভোর। খাবার শেষ করে বিভোর উঠে পড়ে। মাসি, আজ বিকেলে একটু তাড়াতাড়ি চলে আসবো, আমার একজন গেস্ট আসবে। আচ্ছা দাদাবাবু। সৈরীতি ভ্রু কুচকায়। খাওয়া থামিয়ে বিভোরের দিকে তাকায়। কে আসবে? আসলেই দেখতে পাবে। বিভোর আর কথা না বাড়িয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। সৈরীতি খাওয়া শেষ করে ওপরে চলে যায়। আধ ঘন্টার ভেতর কলেজের উদ্দেশ্য রওনা হয় সৈরীতি। কলেজ থেকে ফিরেই শেফালিকে রান্নাঘরে দেখে চমকে যায় সৈরীতি। হাতে থাকা ঘড়িতে চোখ বুলায়। 3:30 বাজছে ঘড়িতে। তারপর মনে পড়ে বিভোর তাড়াতাড়ি আসতে বলেছিল শেফালিকে। রান্নাঘরে ঢোকে সৈরীতি। রান্না করছো শেফালি মাসি? বৌমানি, আপনি চলে এসেছেন? হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে আসুন, আমি খেতে দিচ্ছি। তুমি এত কিছু রান্না কেন করেছো মাসি? দাদাবাবু ফোন করে বলল
যিনি আসবেন উনি নাকি এইসব খাবার পছন্দ করেন, আর চিংড়ি মাছ আবার উনি বেশিই পছন্দ করেন, তাই বেশিরভাগ চিংড়ি মাছের পদ রান্না করেছি। এমন কে আসবেন যে তার জন্য এত আয়োজন? মাসি, তুমি জানো কে আসবে? না গো বৌদিমণি, তবে কথায় কথায় দাদাবাবু বললেন কোনো বান্ধবী আসবে ওনার। বান্ধবী? মনের মধ্যে প্রশ্নের পাহাড় নিয়ে রুমে যায় শৈরিতি। হাত মুখ ধুয়ে চুড়িদার পাল্টে শাড়ি পরে নেয়, চুলগুলো ভালো করে আঁচড়ে খোপা করে কিছুক্ষণ বিশ্রাম নেয় শৈরিতি। বিশ্রাম নিতে নিতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। ঘুম ভাঙে শেফালিটাকে। বৌদিমণি, আপনি তো এসে কিছুই খাননি, আসুন কিছু খেয়ে তারপর ঘুমাবেন। ধরফড়িয়ে বিছানা থেকে উঠল শৈরিতি। দেওয়াল ঘড়িটার দিকে তাকাতেই চোখ কপালে শৈরিতি। 7টা বাজছে, পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছে সে। তুমি যাও, আমি আসছি। এইমাত্র খাওয়া শেষ করে হাত ধুয়ে মুখ ধুচ্ছিল শৈরিতি। দরজায় কলিং বেল বেজে ওঠে। শেফালি গিয়ে দরজাটা খোলে। কে এসেছে শেফালি মাসি? দরজার কাছে থেকে দাঁড়িয়ে উত্তর দেয় শেফালি। দাদাবাবু আর ওনার বান্ধবী এসেছেন বৌদিমণি। বান্ধবী কথাটা শুনে চটজলদি রান্নাঘর থেকে ছুটে ড্রয়িং রুমে আসলো শৈরিতি। বিভোরের পাশে দাঁড়িয়ে আছে অতি আধুনিক এক রমণী। পরনে জিন্স টপ, চুলগুলো পনিটেল করে বাঁধা, মুখে দামি সাজগোজ। বিভোরের বাম হাতটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে। শৈরিতি সেটা দেখে রাগে ফুঁসতে থাকে। তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে যায়। কে ইনি? আগে ভেতরে আসতে দাও, তারপর ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আর শেফালি মাসি, তুমি এবার চলে যেতে পারো, বাকিটা আমরা ম্যানেজ করে নেব। শৈরিতি সরে দাঁড়াতেই বিভোর আর মেয়েটি বাড়ির ভেতরে ঢোকে। শৈরিতিও পেছন পেছন এসে বিভোরের সামনে দাঁড়ায়। শেফালি এতক্ষণে চলে গেছে। বিভোর শৈরিতির দিকে তাকায়। বেবি, ও হচ্ছে শৈরিতি, আমার বাধ্য হয়ে বিয়ে করা বউ। আর শৈরিতি, ও হচ্ছে সন্ধ্যা, তোমার সাথে ডিভোর্সের পরেই আমরা বিয়ে করছি। পা দুটো টলে যায় শৈরিতি। সব কিছু গোলকধাঁধা মনে হতে থাকে ওর। সন্ধ্যা তো ও নিজেই, তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কে ভেবেও কোনো কুনকিনারা খুঁজে পায় না শৈরিতি। চোখ মুখ কুঁচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। বিভোর একটা বাঁকা হাসি নিয়ে শৈরিতিকে দেখছে। কি দেখছো এভাবে? জুস নিয়ে আসো, সন্ধ্যা অনেক দূর থেকে এসেছে, খুব টায়ার্ড। আনছি। শৈরিতি মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। মেয়েটা আর বিভোর সোফায় বসে। মেয়েটার কানের কাছে গিয়ে একদম নিম্নস্বরে বিভোর বলে, অভিনয়টা ভালো করে করিস জুই, তোর বৌদি যেন বুঝতে না পারে এটা আমার সাজানো প্ল্যান। আমার খুব টেনশন হচ্ছে বিভোরদা। চুপ, তোর বৌদি আসছে। শৈরিতি দুটো গ্লাসে জুস নিয়ে রান্নাঘর থেকে বেরোয়। সেটা দেখে বিভোর ওকে শুনিয়ে শুনিয়ে জুইয়ের সাথে কথা বলে। আচ্ছা বেবি, আমাদের বিয়েতে আমরা কি রঙের ড্রেস পরবো বলো তো? আমরা কিন্তু ম্যাচিং করে পরবো ডাক্তার সাহেব, আমার সাদা রং খুব পছন্দের, আমরা সাদা পরবো সেদিন। শৈরিতি কথাগুলো শুনে ফুঁসতে থাকে। দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে বলে, আমার পছন্দটাও নিজের পছন্দ বলছে এই মেয়েটা। আমার নাম পরিচয় নিয়েছে, এখন বরটাকেও কবজা করছে। এই মেয়েটাকে আমি ছাড়বো না, দেখাচ্ছি তোকে মজা। তুই আমাকে চিনিস না, আমি শৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? জুসটা দিয়ে যাও। শৈরিতি একটা মেকি হাসি টেনে জুসটা দেয় দুজনকে। তারপর জুই এর পাশের চেয়ারটায় বসে। তোমার নামটা যেন কি বললে? জুই তাকায় শৈরিতির দিকে। মনে অনেকখানি সাহস সঞ্চার করে নিভিয়ে বলে সে, সন্ধ্যা, পদবী লাহিড়ী। ডাক্তারবাবুর সাথে তোমার কিভাবে পরিচয়? কতদিনের সম্পর্ক তোমাদের? আমাদের ফেসবুকে পরিচয়, 2 বছরের সম্পর্ক আমাদের। কিন্তু তুমি আমাকে এত কিছু জিজ্ঞেস করছো কেন? ঠিকই তো শৈরিতি, তুমি ওকে এত প্রশ্ন করছো কেন? ও তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না। আরে ডাক্তারবাবু, আমাকে জানতে হবে তো আমার স্বামী বর্তমান প্রেমিকা সম্পর্কে।
বেশি বাড়াবাড়ি করো না সৈরীতি। চেনা নেই জানা নেই একটা মেয়েকে বিয়ে করবেন বলছেন। আপনি এই মেয়েটা সম্পর্কে কতটুকু জানেন? বিভোর মনে মনে হাসে। সৈরীতিকে ভেতরে ভেতরে জ্বলতে দেখে খুব হাসি পায় ওর, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না, মুখটা গম্ভীর করে রাখে। ওর সাথে আমার পরিচয় অনেক দিনের, 2.5 বছর ধরে চিনি আমি সন্ধ্যাকে। হ্যাঁ, সন্ধ্যাকে চেনেন। আর এই মেয়েটাই যে সন্ধ্যা সেই বিষয়ে আপনি শিওর হলেন কি করে? এই রকম কেন বলছো তুমি? সন্ধ্যা আমাকে ছবি পাঠিয়েছিল ওর, তাই আমি ওকে চিনতে পেরেছি। সন্ধ্যা আপনাকে কোনোদিনও ছবি পাঠায়নি ডাক্তার সাহেব। বিভোর ভ্রু কুঁচকায়। খুব রেগে গেছে সৈরীতি। সৈরীতি এই রকম রাগী ঝাঁঝালো কণ্ঠ শুনে শুকনো ঢোক গেলে জুই। বিভোর মুচকি হাসে। সন্ধ্যা যে আমাকে ছবি পাঠায়নি সেই বিষয়ে তুমি এতটা নিশ্চিত কিভাবে সৈরীতি? জানি না আমি। আপনি থাকুন আপনার গার্লফ্রেন্ড নিয়ে, আমি চলে যাব, থাকবো না আপনার বাড়িতে। কালই বাবার বাসায় চলে যাব আমি। সৈরীতি রেগে উঠে চলে যায় রুমে। বিভোর ওর যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা কি হলো বিভোরদা? বৌদি তো খুব রেগে গেল। যদি চলে যায় বাড়ি ছেড়ে? তুই এই নিয়ে চিন্তা করিস না, আমি সামলে নেব। রুমে যা তুই, আমি ওকে দেখছি। আমি বাড়ি যাব, মাকে বলে আসিনি। আমি মামনিকে ফোন করে বলে দিয়েছি তুই আজ এখানেই থাকবি। তাহলে তো বৌদি আরও রেগে যাবে বিভোরদা। রাগুক জ্বলুক, ওর মুখ থেকে সত্যটা জানতে হলে ওকে রাগাতে হবে আর জ্বলতেও হবে। জুইকে গেস্ট রুমে দিয়ে বিভোর নিজের রুমের দিকে যায়, যেই রুমে ওর এখন যাতায়াত নেই। সৈরীতি আসার পর থেকে সৈরীতিই থাকে ওই রুমে। বিভোর গিয়ে দেখে রুমের দরজা আটকানো, কিন্তু হাত দিয়ে হালকা চাপ দিতেই দরজা খুলে যায়। দরজা খোলার পর বিভোর যেটা দেখে সেটা দেখার জন্য ও প্রস্তুত ছিল না মোটেও। 2 পা পিছিয়ে যায় বিভোর। এলোমেলো হয়ে আছে পুরো ঘর, যেন একটু আগেই কোনো ঝড় বয়ে গেছে রুমের প্রত্যেকটা জিনিসের ওপর দিয়ে। আলমারিতে থাকা বিভোরের প্রত্যেকটা শার্ট মেঝেতে অযত্নে অবহেলায় পড়ে আছে। নিজের অতি প্রিয় শার্টগুলোর এমন বেহাল অবস্থা দেখে কপালে হাত পড়ে বিভোরের। রুমের লণ্ডভণ্ড অবস্থা চোখে পড়লেও রুমের কোথাও সৈরীতির দেখা মিলল না। বিভোর দেখে দেখে পা ফেলে ভেতরে ঢোকে। সৈরীতি, কোথায় তুমি? ঘরের এমন অবস্থা কেন করেছ? আমার শার্টগুলো হাত দিয়েছ কেন তুমি? সৈরীতির কোনো শব্দ না পেয়ে চিন্তিত হয় বিভোর। কি মনে হতে ছুটে যায় বারান্দায়। বারান্দার এক কোণে হাঁটুতে মাথা রেখে বসে আছে সৈরীতি। বিভোরের বুকটা কেঁপে ওঠে। প্রাণপ্রিয় প্রয়াসীর এমন অবস্থা দেখে আঁতকে ওঠে সে। সৈরীতির সামনে বসতেই সৈরীতি হাঁটু থেকে মাথা তুলে কটমট করে তাকায় বিভোরের দিকে। বিভোরের সব ধারণা মিথ্যা হয়ে যায়। তার প্রয়াসী কষ্টে নয়, বরং ভয়ঙ্করভাবে রেগে আছে। মুঠোফোনের কথোপকথনের প্রায় অনেকবারেই সৈরীতির এমন রাগের সম্মুখীন হয়েছে সে, কিন্তু সামনাসামনি হয়তো এই প্রথম। বিভোর পিছিয়ে বসে। আমার চোখের সামনে থেকে চলে যান, না হলে ঠেলে নিচে ফেলে দেব আপনাকে। বিভোর এখনই চাইছে না তার সন্ধ্যার কাছে ধরা দিতে, তাই সে কোনো রকম সহানুভূতি দেখায় না। আমি শেষ পর্যন্ত একটা ডাকাত মেয়েকে বিয়ে করলাম। দিনের দুপুরে এই মেয়ে যে আমাকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে। হ্যাঁ তো, এই ডাকাত মেয়েটাকে ডিভোর্স দিয়ে ওই প্যান্ট শার্ট পরা আধুনিককে বিয়ে করুন না। সে তো আমি করবই, 6 মাস অপেক্ষা করতে হবে তার জন্য। ততদিন ভাবছি আমি আর সন্ধ্যা লিভ ইনে থাকব। বিভোরের কলার ধরে কটমট করে ওর দিকে তাকায় সৈরীতি। তার মনের ভেতরে সৃষ্টি হওয়া দাবানল আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, পুড়িয়ে দিতে থাকে বহুদূর। নিজের খারাপ হচ্ছেন তো হন, সন্ধ্যাকে নিয়ে আর একটাও বাজে কথা বললে আপনাকে খুন করে ফেলবো আমি। সন্ধ্যা কোনোদিনও আপনার সাথে লিভ ইন রিলেশনশিপে যাবে না, কোনো দিনও না।
কি বলছো কি? সন্ধ্যা তো এই কথাটা আমাকে নিজেই বলেছে। সেটা আপনার ওই আধুনিকা গার্লফ্রেন্ড বলেছে, সন্ধ্যা নয়। আমার ওই আধুনিকা গার্লফ্রেন্ডের নামই তো সন্ধ্যা। আপনি কেন বুঝতে চাইছেন না? ও সন্ধ্যা নয়, সন্ধ্যা নয় ও। ও আপনাকে ফাঁসাতে চাইছে। ও আপনার সন্ধ্যা নয় ডাক্তার সাহেব, আপনি একটু বুঝুন। তাহলে আমার সন্ধ্যা কে? শৈরীতিও ভীষণ জেদি। ও তো ঠিক করেই নিয়েছিল বিভোরকে কোনোদিনও নিজের পরিচয় জানাবে না। আপনি এখান থেকে যাবেন কি না? আমাকে প্লিজ একটু একা থাকতে দিন, ভালো লাগছে না আমার, কিছু ভালো লাগছে না। শৈরীতির মনের ভিতরকার দহন ভালোভাবেই বুঝতে পারছে বিভোর, কিন্তু তার কিছু করার নেই। সে চায় তার সন্ধ্যা তারা মুখ থেকে সবটা শুনতে। সে এই 3 সপ্তাহে নিজে কম কষ্ট তো পায়নি। কেন ভালো লাগছে না? বিভোরের প্রশ্নের উপর প্রশ্ন শুনে বিরক্ত হয় শৈরীতি। ওখান থেকে উঠে রুমে চলে আসে। বিভোরও ওকে রাগানোর জন্য ওর পেছন পেছন চলে আসে। শৈরীতি সত্যিই ভীষণ পরিমাণে রেগে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা নিয়ে ছুঁড়ে মারে বিভোরের দিকে। বিভোর সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে। তারপর ড্রেসিং টেবিলে থাকা বাকি জিনিসগুলো এক এক করে ছড়ে বিভোরের দিকে, কিন্তু প্রত্যেকবারই বিভোর সেগুলো ধরে নেয়। বিরক্ত হয় শৈরীতি। আমাকে শান্তিতে থাকতে দেবেন না তো? এবার আমিও আপনার ওই প্যারের নকল সন্ধ্যার শান্তি নষ্ট করব। আপনি আমাকে চেনেন না। আমি যদি ওই মেয়েকে শায়েস্তা না করতে পারি তাহলে আমিও শৈরীতি নই। কথাটা বলে রুম থেকে গটগট করে বেরিয়ে যায় শৈরীতি। বিভোর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে আবার তার কেটে গেল নাকি? না না বাবা, আমি যাই, নাহলে জুয়ের কপালে কি যে শনি নাচছে। শৈরীতি শোনো, শৈরীতি, শৈরীতি দাঁড়াও, শৈরীতি। শৈরীতি দোতলার প্রত্যেকটা ঘর খুঁজেও পায়নি জুইকে, তাই নিচের তলায় যায়। প্রথমে রান্নাঘরে ঢোকে। জুইকে দেখতে পায় না, কিন্তু হাতের সামনে থাকা ছুরিটা তুলে নেয় হাতে। তারপর পা বাড়ায় নিচে তলার গেস্ট রুমের দিকে। বিভোর পেছন থেকে শৈরীতির হাতে ছুরিটা স্পষ্ট দেখতে পায়। শৈরীতি পেছনে দৌড়াতে শুরু করে। সে ক্রমাগত গেস্ট রুমের দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে শৈরীতি। মিনিট 5 পর দরজা খোলে জুই। ড্রেস চেঞ্জ করে সে এখন একটা নাইট গাউন পরে আছে। শৈরীতি আপাতমস্তক পর্যবেক্ষণ করে জুইকে। মানেটা কি? তুমি কি এখানে পার্মানেন্টলি থাকার জন্য চলে এসেছো নাকি? এতক্ষণে বিভোর এসে দাঁড়িয়েছে শৈরীতির পেছনে। সে করুণ চোখে তাকিয়ে আছে জুইয়ের দিকে। জুই একবার বিষয়টা বোঝার জন্য বিভোরের দিকে তাকালো। শৈরীতি সেটা দেখে আরও ক্ষেপে যায়। এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ওনার দিকে তাকিয়ে আছো কেন? জুই শুকনো ঢোক গিলে একটা। 2 পা পিছিয়ে যেতেই শৈরীতি আরও 2 পা এগিয়ে যায় জুইয়ের দিকে। তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছো দেখছি। জুই নিজের মনকে বোঝায় ভয় পেলে চলবে না। বিভোরদা তার জন্য অনেক করেছে, এখন বিভোরদার জন্য হলেও ওকে স্ট্রং থাকতে হবে। আমার হবু শ্বশুরবাড়িতে আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেই পারি। হবু শ্বশুরবাড়ি? সে আশা ভুলে যাও। শৈরীতি কাঞ্জিলাল কোনো দিনও বিভোর কাঞ্জিলালকে ডিভোর্স দেবে না, আর না তো তোমাদের বিয়ে হতে দেবে। তুমি ডিভোর্স দিতে বাধ্য শৈরীতি। রান্নাঘর থেকে আনা চাকুটা জুইয়ের গলার সামনে ধরে শৈরীতি। জুই ভয়ে আঁতকে ওঠে। কয়েকবার শুকনো ঢোক গিলে বিভোরের দিকে তাকায়। বিভোর শৈরীতিকে আটকাতে গেলে বিভোরের সামনেও ছুরিটা ধরে শৈরীতি। বিভোর 2 কদম পিছিয়ে যায়। এবার বলো, কে তুমি? কেন মিথ্যা পরিচয়ে এখানে এসেছো? কি উদ্দেশ্য তোমার? বলো। আমি তো একটু আগেই বললাম আমি সন্ধ্যা। আমি কোনো মিথ্যা পরিচয়ে এখানে আসিনি। আমি সন্ধ্যা, আর আমার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবেতেই আমার নাম সন্ধ্যা, সন্ধ্যা লাহিড়ী। আচ্ছা ঠিক আছে, দেখাও তোমার সমস্ত ডকুমেন্টস।
আমি কি আমার সমস্ত ডকুমেন্টস ব্যাগে করে নিয়ে ঘুরে নাকি? আমার বাড়িতে আছে সব। কোথায় তোমার বাড়ি? চলো এক্ষুনি, নিয়ে চলো আমাকে, আমি এখনই যাব। তুমি যা বলবে আমাকে সব করতে হবে নাকি? আমি তোমাকে কোনো ডকুমেন্টস দেখাবো না। শৈরীতি আর কিছু বলে না, জুয়ের দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে বিভোরকে কোনো পাত্তা না দিয়েই চলে যায় ওখান থেকে। ডাইনিং টেবিলে এসে বসে। জুয়ের জন্য রান্না করা খাবারগুলো সব টেবিলে সাজানো আছে। নিজের জন্য একটা প্লেট নিয়ে একটার পর একটা তরকারি চাপাতে থাকে প্লেটের ওপর। রাগে রাগে হিংস্র বাঘের মতো প্লেট থেকে খাবার তুলে মুখে ঢোকাতে গেলেই বিভোর ওর হাতটা ধরে ফেলে। কি করছো কি? তোমার চিংড়িতে অ্যালার্জি। শৈরীতি বিভোরের দিকে তাকায়, তারপর বিভোরের হাতটা সরিয়ে দেয় নিজের হাতের ওপর থেকে। থাকুক অ্যালার্জি, আমি আর চিংড়িই খাবো, আর চিংড়ি দিয়ে করা সব রান্নাগুলোই খাবো, কেউ আটকাতে পারবে না। বিভোর খুব ভয় পেয়ে যায়। সন্ধ্যা সাথে 2.5 বছরের পরিচয়ে সন্ধ্যার রাগের সাথে পরিচিত সে। বিভোর জানে সন্ধ্যা রাগের বশে উল্টোপাল্টা কথা বলে, তাই ও ভেবেছিল সন্ধ্যাকে রাগিয়ে দিয়ে ওর পেট থেকে সত্যি কথাটা বার করবে, কিন্তু এতে যে হিতে বিপরীত হয়ে যাবে সেটা ও জানতো না। শৈরীতি চিংড়ি মাছের সমস্ত পদ দিয়ে রাইসটা মাখিয়ে তারপর মুখে তুলতে যাওয়ার আগে বিভোর ওর হাতটা ঝটকে দেয়। ফলস্বরূপ সব ভাত পড়ে যায় মেঝেতে। শৈরীতির চোখ দিয়ে আগুন ঝরছে। কি করলেন আপনি এটা? আমি বললাম তো আপনাকে আমি আজ চিংড়ি খাবো। চিংড়ি খেলে তোমার শরীর খারাপ করবে, তাতে তো আপনারই সুবিধা। আমি মরে গেলে আপনাকে আর 6 মাসও অপেক্ষা করতে হবে না। ওই মেয়ের সাথে আপনি বিয়ে না করেও থাকতে পারবেন। ওর একটা নাম আছে শৈরীতি, ওর নাম সন্ধ্যা। ওকে ওই মেয়েটা বলছো কেন? শৈরীতি এখন বেশ রেগে যায়। নিজের প্রিয় মানুষটা অন্য মেয়ের হয়ে কথা বলছে, আবার তারই বিরুদ্ধে। এটা কোনো নারী মানতে পারে না, শৈরীতিও মানতে পারে না। এতক্ষণে হিংস্রতা, রাগ, ক্ষোভ সব পরিণত হয়ে যায় একটা চাপা অভিমানে, ভালোবাসার মানুষের ওপর অভিমান। শৈরীতি আর পাচ্ছে না মিথ্যে বলতে। তার হৃদয় যেন তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে, আর চুপ করতে থাকতে পারে না সে। এতক্ষণে রাগটা চোখ দিয়ে অশ্রু হয়ে গড়ায়। ওই মেয়েটা সন্ধ্যা নয়, আমি সন্ধ্যা, আমি আমি সন্ধ্যা, আমি শৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। আপনি না জেনে বাধ্য হয়ে অন্যের শর্তের জন্য যাকে বিয়ে করেছেন সেই আপনার সন্ধ্যা, ও সন্ধ্যা নয়। চারিদিকে একটা শুনশান নীরবতা। শৈরীতি বিভোরের দিকে হতভম্বের ন্যায় তাকিয়ে আছে, আর বিভোর গালে হাত দিয়ে বাঁকাভাবে হাসছে। সাফল্যের হাসি, একটা যুদ্ধজয়ের হাসি, জিতে যাওয়ার হাসি। তাহলে শৈরীতি ম্যাডাম স্বীকার করছেন যে তিনি সন্ধ্যাতারা আইডির মালকিন, মিস ওফ সরি মিসেস সন্ধ্যা? না, মানে অস্বীকার করার আর কোনো জায়গা নেই মিসেস কাঞ্জিলাল। তুমি হয়তো ভুলে যাচ্ছ পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই তোমার পুরো স্বীকারোক্তিটাই রেকর্ড হয়েছে। বিভোরদা, চিন্তা করো না, আমি আমার মুঠোফোনেও সবটা বন্দি করে নিয়েছি। মেইলি কণ্ঠ শুনে দুজনেই তাকায় কথার উৎস খুঁজতে। দেখে জুই তাদের সামনে দাঁড়িয়ে আছে। শৈরীতি আবার বিভোরের মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চায়। গ্রেট জব মাই ডিয়ার, ইউ আর মাই বেস্ট সিস্টার। ফাটিয়ে দিয়েছিস পুরো। সিস্টার মানে? আমি কিছু বুঝতে পারছি না। শৈরীতির প্রশ্নে শুনে জুই হেসে এগিয়ে আসে শৈরীতির কাছে। শৈরীতির পাশে দাঁড়ায় সে। আমি তোমার সবথেকে ছোট ননদ, বিভোরদার মাসির মেয়ে। শৈরীতি ভ্রু কুঁচকায়। ধীরে ধীরে ওর কাছে সবটা পরিষ্কার হতে থাকে। তার মানে সবটাই পূর্ব পরিকল্পিত আমার প্রিয় বউ। আপনারা দুজন মিলে আমার সাথে ছলনা করলেন, আমাকে মিথ্যা বলে রাগিয়ে দিয়ে আমার মুখ থেকে কথা বলালেন। আমি তো এই কয়েকটা ঘন্টা মিথ্যে বলেছি, তাতেই তোমার এই অবস্থা। আর তুমি তো আমাকে গত 25টা দিন ধরে একটা মিথ্যের মধ্যে রেখেছিলে।
তাহলে তখন আমার অবস্থাটা ঠিক কি হয়েছিল একবারও ভেবে দেখেছ? তার মানে আপনি প্রতিশোধ নিলেন আমার উপর? অভিমানে মাথা নিচু হয়ে আসে শৈরিতীর। বিভোর জুঁইকে রুমে যেতে বলে ইশারায়। জুঁই চলে গেলে শৈরিতীকে কোলে তুলে নেয়। তারপর নিজের রুমের দিকে ধীর পায়ে অগ্রসর হয়। শৈরিতী ফুঁপে ফুঁপে কেঁদেই যাচ্ছে বিভোরের বুকে মুখ গুজে। রুমে এসে শৈরিতীকে বিছানায় বসিয়ে শৈরিতীর সামনে হাঁটু মুড়ে বসে বিভোর। কেন এমনটা করলে সন্ধ্যা? আমি তো শুধু আমার আকাশ পরিপূর্ণ করার জন্য একটা সন্ধ্যা তারাকে চেয়েছিলাম। কেন এভাবে ঠকালে? শৈরিতী মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। বিভোরের দিকে মুখ তুলে তাকানোর সাহস ওর হচ্ছে না। যতই হোক, দোষটা তো ওরই। বিভোরকে অবাক করে দেওয়ার জন্য এত আয়োজন করলেও এত করে বিভোর কষ্ট ছাড়া আর কিছুই পায়নি। মুখ তোলো, আজ তোমাকে আমার মুখোমুখি হতে হবে। সব প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। শৈরিতী মুখ তুলে তাকায়। ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে শৈরিতী। আপনি যেদিন বিনিতা বৌদির সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা বলতে গিয়েছিলেন, সেদিন আপনাকে দেখেছিলাম আমি। বিয়ে ঠিক হতেই আমি ভাবলাম ভাইয়া আর বৌদির বিয়ের দিন আপনাকে সারপ্রাইজ দেব। তাই আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলাম। কিন্তু পরে বাবা জানায় আপনি নাকি আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমি তখন ভাবলাম আপনি হয়তো জেনে গেছেন যে আমি ভাইয়ার বোন, তাই বিয়ে করতে চেয়েছেন। কিন্তু বিয়ের দিন আপনি আমার সেই ধারণাটা পাল্টে দিলেন। গায়ে হলুদের ঠিক আগের মুহূর্তে আমাকে ফোন করে বললেন বিয়েটা করবেন ঠিকই, কিন্তু আমি যেন আপনার থেকে ভালোবাসা আশা না করি। আমি না হয় জানতাম না, কিন্তু তুমি তো জানতে। বিয়ের দিন যখন ফোন করেছিলাম তখন বললে না কেন সত্যিটা? আমাদের প্রথম রাতে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, কিন্তু সেই প্রথম রাত আর এলো না আমাদের জীবনে। তবুও আমি বলতে গিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি আমায় ঠেলে আর বলতে পারে না শৈরিতী। মাথা নিচু করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। বিভোর শৈরিতীকে নিজের সাথে মিশিয়ে নেয়। শৈরিতীও ভালোবাসার মানুষটার স্পষ্ট পেয়ে আবারও কেঁদে ওঠে। আমি বুঝতে পারিনি তোমার বাবার উপর তখন আমার এতটাই রাগ হয়েছিল। আমার শুধু মনে হচ্ছিল তোমার বাবার জন্য আমার সন্ধ্যা আমার থেকে দূরে চলে গেল। তাই রাগের বশে আমাকে ক্ষমা করো। আমি রাগ করিনি ডাক্তার সাহেব, এতে আপনার দোষ ছিল না, কিন্তু তবুও আমার খারাপ লেগেছিল। আমি যখন তোমাকে মেসেজ করেছিলাম তখনও কেন আমাকে বললে না সবটা? আমি তোমায় আঘাত করেছিলাম বলে অভিমান করেছিলে? শৈরিতী বিভোরের বুক থেকে মাথা তুলল, তারপর আবার মাথা নিচু করে ফেলল। না ডাক্তার সাহেব, আমি অভিমান করিনি। আপনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম আপনি শৈরিতীর কথা কোনোদিনও শুনবেন না, কিন্তু সন্ধ্যার কথা শুনবেন। আপনাকে বলতেও চেয়েছিলাম আমি, কিন্তু আপনি শৈরিতীকে নিজের অজান্তেই ওর জীবনের একটা চরম সত্যি জানিয়ে দিলেন। আমার বাবা কিভাবে আপনাকে বাধ্য করেছে এই বিয়ে করতে সেটা জানালেন আপনি। আর সাথে সাথে এটাও বোঝালেন আপনি একটা ব্যর্থ নারীকে বিয়ে করে কতটা সাফার করছেন। একজন সন্তান দিতে অক্ষম নারী চায়নি তার ভালোবাসার মানুষটাকে ঠকাতে, তাকে বাবা ডাক থেকে বঞ্চিত করতে। ও গড, তার মানে সেদিন তুমি আমার কাছে থেকে সবটা জেনে আমাকে ডিভোর্সের কথাটা বলেছিলে? এই বিবাহ থেকে বিচ্ছেদ চেয়েছিলে? চেয়েছিলাম না ডাক্তার সাহেব, এখনও চাই এবং সারাটা জীবনই চাইব। আমি এই বিয়ে নামক সম্পর্কের মধ্যে থাকতে চাই না। আমি আপনাকে মুক্তি দেব। আপনি আরেকটা বিয়ে করুন, যে আপনাকে বাবা ডাক শোনাতে পারবে। বিভোর শৈরিতীর গালে সজোরে একটা আঘাত করে। শৈরিতী গালে হাত দিয়ে আবারও ফুপিয়ে ওঠে, কাঁদছে আর বারে বারে হেঁচকি তুলছে। জীবনে কি বাচ্চাটাই সব সন্ধ্যা? শৈরিতী কোনো কথা না বলেই কাঁদতে থাকে। সন্ধ্যা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। এক মুহূর্তের জন্য ভুলে যান আমি সন্ধ্যা,
যাকে আপনি ভালোবাসেন। শুধু ভাবুন, আমি সৈরিতি লাহিড়ী, যার বাবা আমাকে বিয়ে করতে বাধ্য করেছে, কারণ তার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এবার বলুন, আপনার মতামত কী? থাকতে পারবেন সৈরিতির সাথে সারাটা জীবন? বিভোর কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ নীরবতা বজায় রাখে। সৈরিতি বিভোরের নীরবতা দেখে হাসে। কি হলো, এখন উত্তর দিন আমার প্রশ্নের। যদি বলো সৈরিতির সাথে থাকতে, তাহলে আমি থাকবো না, কারণ আমি সন্ধ্যাকে ভালোবাসি। আমি সৈরিতিকে না পারবো কোনোদিনও স্ত্রী হিসেবে মানতে, আর না পারবো ভালোবাসতে। কিন্তু প্রসঙ্গটা যখন সন্ধ্যা তারার আসে, তখন আমার ভালোবাসার সবটা নিংড়ে আমি তাকে দেব। সন্ধ্যা আমার রক্তে মিশে গেছে, তাকে ছাড়া আমি বাঁচতে ভুলে যাই, তাকে ছাড়া আমি শূন্য। আমার জীবনের পূর্ণতা শুধু সন্ধ্যায়। প্রসঙ্গটা সন্ধ্যার বলেই আপনি স্যাক্রিফাইস করতে চাইছেন। প্রসঙ্গটা যখন সৈরিতি ছিল, তখন আপনি তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে চাইছিলেন না। তুমি আমাকে পুরোপুরি চিনে উঠতে পারোনি এখনও। আমি তো সৈরিতিকে কোনোদিনও ভালোবাসতেই পারতাম না, তাহলে স্ত্রী হিসেবে মানতাম কি করে? প্রসঙ্গটা ভালোবাসার, মা না হতে পারার নয়। আপনি অবুঝের মতো কথা বলবেন না। আপনি নিজের ভালো না বুঝলেও আমি আপনার ভালো বুঝি। আপনি আমার সাথে থাকলে সুখী হতে পারবেন না কোনো দিনও। যেই সুখ আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেয়, সেই সুখ আমি চাই না। আর আমার এত ভালো তোমাকে ভাবতে হবে না। এই 25 দিন ধরে অনেক ভালো ভেবেছ আমার। এবার আমাকে একটু রেহাই দাও। হ্যাঁ, আমি তো বলেছি ডিভোর্স দিয়ে দেব আপনাকে। বিভোর খুব রেগে যায়, হাতটা সৈরিতিকে মারার জন্য উঠিয়েও নামিয়ে দেয়। হাতের মুঠো শক্ত করে নিজের রাগটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমাকে আর রাগিও না সন্ধ্যা, আর একবার ডিভোর্সের কথা বললে তোমাকে খুন করে ফেলবো আমি। তুমি তো চাও না একসাথে বাঁচি আমরা, তবে একসাথে মরতে অবশ্যই পারবো। সৈরিতি মুখ চেপে ধরে বিভোরের, ওর চোখটা ছলছল করে ওঠে। আর কত যন্ত্রণা লেখা আছে আমার কপালে বলতে পারবেন? একটা নারীর জীবনের পরিপূর্ণতা যেখানে, সেখানে আমি পুরোপুরি শূন্য। আমার জীবনটা কেন এমন হতে হলো? আমার জীবন তো এরকম হওয়ার কথা ছিল না। সৈরিতি ঠোঁট চেপে কাঁদতে থাকে। এতক্ষণ সে নিজের কষ্ট লুকিয়ে বিভোরের কথা ভাবলেও এখন আর পারল না। কষ্টটা চোখে জল হয়ে বেরিয়ে আসে। বিভোর সৈরিতিকে নিজের বুকে চেপে ধরে। সৈরিতিও খামচে ধরে বিভোরের পিঠের ষাটটুকু। সমস্ত দুঃখ, কষ্ট, না পাওয়ার যন্ত্রণা উজাড় করে দেয় বিভোরের বুকে। তুমি শূন্য নও সন্ধ্যা, আমি তোমাকে তোমার জীবনের পূর্ণতা এনে দেব। দেখে নিও, কথা দিচ্ছি আমি তোমায়। কতটা সময় পেরিয়ে গিয়েছে সেই দিকে খেয়াল নেই দুজনের কারোরই। গত 1 মাসের সমস্ত কষ্ট এখন নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। বিভোরের বুকে মাথা রেখেই দুঃখ বিলাস করতে ব্যস্ত প্রেমিকা। প্রিয়তমার কষ্টে বোঝাটা নিজের করে নিচ্ছে তার প্রেমিক পুরুষ। বলছি কি দাদা ভাই, সারাটা রাত পড়ে আছে প্রেম করার জন্য। এখন একটু এই ননদটার দিকে খেয়াল করতে বলো বৌদিকে। দরজার বাইরে উল্টো দিকে ঘুরে থাকা জুঁইয়ের কথায় ঘোর কাটল দুজনের। অপ্রস্তুত হয়ে একে অপরের থেকে দূরত্ব তৈরি করলো। উল্টো দিকে ঘুরে আছিস কেন, ভেতরে আয়। জুঁই বিভোরের ডাকে ঘুরে দাঁড়ালো, তারপর মুচকি হেসে রুমে ঢুকলো। কবি বলে গেছেন, দাদা বৌদি যখন প্রেম করবে তখন তাদের বিরক্ত না করতে। সৈরিতি এখনও লজ্জায় মাথা নিচু করে আছে। বিভোর জুঁইয়ের কানটা টেনে ধরে। জুঁই চেঁচিয়ে ওঠে, আহ দাদা ছাড়ো, লাগছে তো। খুব পাকা পাকা কথা শিখেছিস। মামুনিকে বলে এবার বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। জুঁই বিভোরের হাতটা নিজের কান থেকে ছাড়িয়ে নেয়, তারপর একটু ভাব নিয়ে বলে, হ্যাঁ সে বলতে পারো। আমার বিয়ের বয়স তো কম হয়নি, 20তে পদার্পণ করলাম এই বছর। জানিস জুঁই, আমাদের হসপিটালে একজন পিয়ন আছে, তুই চাইলে কথা বলে দেখতে পারি। নিজে তো একজন অপরূপা সুন্দরীকে বিয়ে করেছো, আর আমার জন্য হসপিটালের পিয়ন কাকু বাঁচলে।
কি স্বার্থপর গো তুমি। খেপি, বল কি বলতে এসেছিলি। তোমরা দুজনে এত ব্যস্ত যে বাড়িতে একজন খিদেতে পেটে হাত করে নিয়ে বসে থাকতে পারে সেই কথাটা ভুলে গেছো। নিজের জিভ কাটল শৈরীতি। সত্যি তো, এই বিষয়টা ওর মাথা থেকে বেরিয়েই গেছিল। দেওয়াল ঘড়িটার দিকে তাকাতেই লজ্জায় মরে যায় সে। ঘড়িতে ঘন্টার কাঁটাটা প্রায় 11টার ঘরে। শৈরীতি জুঁয়ের কাছে আসে। সরি গো, একদম খেয়াল ছিল না। চলো তোমাদের খেতে দিই। আবার ছুরি দিয়ে গলা কাটতে আসবে না তো। এমা, না না, চলো আপনিও আসুন। ডাইনিং টেবিলে বসে আছে বিভোর আর জুঁই। শৈরীতি খাবার সার্ভ করে দিচ্ছে। জুঁইয়ের খুব প্রিয় চিংড়ি মাছ। ওর জন্যে আজ ওর পছন্দের রান্না করিয়েছে বিভোর। ছোটবেলা থেকেই জুঁইকে খুব ভালোবাসে সে। মাসির মেয়ে বলে যে নিজের বোন নয় এমনটা ভাবতে দেয়নি কখনো জুঁইকে। যখনই বোনেদের জন্য কিছু কিনেছে তখন সাথে সাথে জুঁইয়ের জন্যও কিনেছে। তবে বিয়েতে জুঁই আসতে পারেনি। উচ্চ মাধ্যমিক শেষ করেই উচ্চশিক্ষার জন্য তাকে পাড়ি জমাতে হয়েছে অন্য দেশে। কালই ফিরেছে জুঁই দেশে। কদিন থেকে আবার চলে যাবে। তাই বোনের জন্য এত আয়োজন বিভোরের। বৌদি, তুমি খাবে না? শৈরীতি একবার বিভোরের মুখের দিকে তাকায়। বিভোর খাওয়া মত্ত। নিঃশব্দে হাসে শৈরীতি বিভোরের অবহেলা দেখে। আজ কলেজে অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেছিলাম, তারপর আবার তুমি আসার আগেই আমি খেয়েছি। শৈরীতি কথাগুলো বলে ওখান থেকে যেতে গেলেই হাত টেনে ধরে বিভোর ওর। বিভোরের দিকে তাকায় শৈরীতি। কিছু বলবেন? চুপচাপ খেতে বসো। আমার খিদে নেই ডাক্তার সাহেব। তোমার যে চিংড়িতে অ্যালার্জি সেই কথা তুমি আমাকে বলেছিলে। এত তাড়াতাড়ি ভুলে যাই কি করে? আমি হসপিটাল থেকে ফেরার সময় তোমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি। এখানে বসো, আমি আনছি গাড়ি থেকে। শৈরীতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বিভোরের দিকে। মানুষটা তার সব খুঁটিনাটি জিনিসও মনে রেখেছে, অথচ তার সন্ধ্যাকে কোনোদিনও সে দেখেনি। না দেখে এতটা ভালোবেসেছে সে। আর শৈরীতি কিনা ভাবছে এই মানুষটাকে ছেড়ে দেওয়ার কথা। নিজেকেই বিদ্রূপ করে শৈরীতি। বৌদি, তুমি যে সন্ধ্যা সেটা দাদাকে বলনি কেন? জুঁইয়ের কথায় ঘোর কাটে শৈরীতি। বিভোরের চেয়ারের দিকে তাকিয়ে দেখে সেটা খালি। নিজের ভাবনার মধ্যে এতটাই ডুবেছিল যে বিভোর কখন উঠে গেছে সেটা খেয়াল করেনি। জুঁইয়ের দিকে তাকায় শৈরীতি। এই মুহূর্তে আর তার বিশ্লেষণ করতে ইচ্ছা করছে না পুরো বিষয়টা। জুঁই সেটা বুঝতে পারে। আচ্ছা বাদ দাও, কাল সানডে, তোমার কলেজ নেই। কাল বরং প্রথম থেকে তোমাদের প্রেম কাহিনী শুনব। শৈরীতি মুচকি হেসে সম্মতি জানায়। বিভোর দুটো খাবারের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকে সোজা রান্নাঘরে চলে যায়। প্লেটে সাজিয়ে আনে শৈরীতির জন্য আনা বাঙালি খাবারগুলো। শৈরীতিকে প্লেটটা দিয়ে নিজে আবার খেতে শুরু করে বিভোর। রাতটা নিমেষেই শেষ হয়ে গেল। কাল রাতেও বিভোর তার মৃত মা বাবার রুমেই থেকেছিল, কারণ সে চায় তাদের জীবনের প্রথম রাতটা বেশ আয়োজন করেই শুরু করার। এই বাড়িতে প্রথম রাতটা শৈরীতির বিষাক্ততার সঙ্গে কেটেছে। সেই বিষাক্ত রাতটার কথা বিভোর শৈরীতিকে ভুলিয়ে দেবে একটা জাঁকজমকপূর্ণ রাত তাকে উপহার দিয়ে। আজ রবিবার, সবার ছুটি থাকলেও ডাক্তারদের জীবনে ছুটি বলে কোনো শব্দ হয় না। তাই বিভোরও সকাল সকাল হসপিটাল চলে গেছে। শেফালি সকাল সকাল এসে রান্না করে চলে গেছে। আকাশে মেঘ করেছে, তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় শৈরীতি আর জুঁই ছাদে গেছে গাছে জল দিতে। কাল অবধি যেই মেয়েটার ওপর সে রাগ করে বসেছিল সেই মেয়েটার তার সরলতা বাচ্চামি দিয়ে মন জয় করে নিয়েছে শৈরীতির। বেশ মনে ধরেছে জুঁইকে শৈরীতির। আর জুঁইও বিনীতার অনুভব বুঝতে পারে না। তার সঙ্গী যে এখন তার নতুন বৌদি। আচ্ছা জুঁই, তুমি উচ্চশিক্ষার জন্য কোন বিষয়টা বেছেছ? মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যা। হঠাৎ এমন সাবজেক্টের উপর আগ্রহ জন্মালো কেন? কাউকে বলবে না তো? শৈরীতি
সরু চোখে তাকায় জুঁইয়ের দিকে। মনোবিজ্ঞানের ছাত্রী না হলেও একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে প্রায়। শৈরীতিও জুঁইয়ের কথার ভাঁজটা ধরতে বেশি সময় লাগেনি। বয়ফ্রেন্ডের চক্কর আছে নাকি? জুঁই মাথা চুলকায়। 24 ঘন্টাও হয়নি এই রমণীর সাথে ওর পরিচয় হয়েছে, কিন্তু কত নির্দ্বিধায় সে নিজের গোপন কথাটা বলে দিতে চায়। সে মেয়েটা খুব সরল মনের একজন মানুষ। বিভোদা যেই হসপিটালে ডক্টর, সেখানে মেডিকেলে পড়তো ও। আমার থেকে গুনে গুনে 8 বছরের বড়। মনোবিজ্ঞানের দারুণ স্টুডেন্ট। MBBS শেষ করে লন্ডনে MD করছে এখন মনোবিজ্ঞানের ওপর। 3 বছরের সম্পর্কে ওর কাছ থেকে মনোবিজ্ঞানের টার্মগুলো শুনে শুনে ওর পছন্দটা যে কখন নিজের পছন্দ হয়ে গেছে বুঝতে পারেনি। তাই তো মা বাবা ভাই সব আপনজনদের ছেড়ে পাড়ি দিয়েছি ওই দূরদেশে। কোথায় থাকো তুমি জুঁই? ওখানে একই কলেজে থেকে আমরা পড়াশোনা করছি। ও সিনিয়র আর আমি সবে মনোবিজ্ঞানের সেকেন্ড ইয়ার। শৈরীতি ভ্রু কুচকায়। জুঁই মনোবিজ্ঞানের ছাত্রী হলেও মন বিষয়ে ততটাও রপ্ত করতে পারেনি যাতে করে শৈরীতির মনের প্রশ্ন সে বুঝে যাবে। শৈরীতি দারুণ সন্দেহ হয়। একসাথে থাকো? এই না, গত 1 বছর 3 মাস লন্ডনে থেকেও ওখানকার আধুনিকতার ছোঁয়া আমার দেশের সংস্কৃতিকে ভুলিয়ে দিতে পারিনি। ওই দেশে 40-50-100 তলার বিল্ডিং দেখে দেখে কাটলেও এখনও মন পড়ে থাকে আমার বাড়ির 2 তলার কোণের ওই রুমটায়, যেখানে আমার শৈশব কেটেছে। তোমার প্রেমিকের কথা সবাই জানে? তোমাকেই তো প্রথম বললাম কাউকে বলবে না। নিতু দিদি জানে, আর আমার ওখানকার বন্ধুরা জানে, আর এখন তুমি জানলে। তুমি তো আমাকে কালই চিনলে, তবে যে আমাকে বিশ্বাস করে এত কথা বলে দিলে। মানুষ মুখ দিয়ে মিথ্যা ভাষা বলতে পারে, কিন্তু ওই দুনয়নের ভাষা কোনোদিনও মিথ্যা বলবে না। নিজের ভরসার উপর ভরসা আছে, কোনোদিনও ঠকিনি। তুমি তো দারুণ কথা বলতে পারো জুঁই। বরাবরই আমি কথা বলতে ভালোবাসি বৌদি। ছোটবেলায় মা বলতো, যার নাকি বেশি কথা বলে তাদের মনে কোনো পাপ থাকে না। তেমনি আমার মনে কখনো কোনো পাপকে প্রবেশ করতে দিইনি আমি। শৈরীতির কিছু একটা মনে পড়ে যায়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো জুঁই? একটা কথা 100টা কথা করতে পারো, কম কথায় আমার আবার মন ভরে না। বলেই হো হো করে হেসে ওঠে জুঁই। শৈরীতিও হাসলো জুঁইকে দেখে। কালকে কি আমার চোখ দেখে বুঝেছিলে আমি মিথ্যা বলছি? জুঁই হাসে, ছাদের রেলিংয়ে 2 হাত ভর দিয়ে দাঁড়ায়। প্রথমে তোমার চোখের ভাষা বুঝতে আমার দম নিতে হয়েছিল, কিন্তু তুমি যখন ওই চাকুটা নিয়ে আমার গলায় ধরলে, তখন তোমার চোখে আমি নকল সন্ধ্যার জন্য প্রচুর রাগ দেখেছিলাম। তাই তো আরও রাগিয়ে দিলাম তোমার, যাতে করে নিজের মুখেই বলো তুমি সব সত্যটা। কথাটা বলার সাথে সাথেই হাতের থাকা মুঠোফোনটা নিজের অস্তিত্ব জানান দিল। সশব্দে বেজে উঠল ফোনটা। ফোনের স্ক্রিনে তাকিয়েই মুচকি হাসল জুঁই। মনের ডাক্তার বলে সংরক্ষণ করে রাখা নামটা দৃষ্টি এড়ালো না শৈরীতির। তৃপ্তির হাসি হাসল শৈরীতি জুঁইয়ের হাসি দেখে। ফোনের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো সে। অদৃষ্টের দিকে ছুড়ে দিল নিজের প্রার্থনা বার্তা। ভালোবাসার মানুষদের মিলিয়ে দিও ভগবান। সন্ধ্যা আর তার ডাক্তার সাহেবের মতোই যেন জুঁই তার মনের ডাক্তারের মিলন ঘটে। মাত্রই হসপিটাল থেকে ফিরেছে বিভোর। আজ পেশেন্ট কম থাকায় বিকেলেই চলে এসেছে। এতদিনের ব্যাপার অন্য ছিল, কিন্তু এখন তার জন্য অপেক্ষা করার লোক আছে। তার চিন্তায় চিন্তিত হওয়ার একটা মানুষ আছে। আগের ব্যাপার হলে কোনো পেশেন্ট না থাকলেও সে হসপিটালে পড়ে থাকতো, কারণ তার বোন টিউশন পড়ে ফিরতে সন্ধ্যা পর, তাই তখন ইচ্ছা করেই আসতো না সে। এখন সে আসবে, প্রায় আসবে। ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় গা এলিয়ে দিল বিভোর। এতক্ষণ জুঁই
এর ঘরে থাকলেও বিভোরের গাড়ির আওয়াজ পেয়েই শৈরিতি ছুটে চলে এসেছে রান্নাঘরে। এক গ্লাস ঠান্ডা জল এগিয়ে দেয় বিভোরের দিকে। জলটা খেয়ে শরীরের ক্লান্তি দূর করুন ডাক্তার সাহেব। মাথা তুলে তাকালো বিভোর শৈরিতির দিকে। ওর হাত থেকে জলটা নিয়ে টেবিলে রেখে হ্যাঁচকা টান মেরে শৈরিতির হাত ধরে। শৈরিতি সোজা এসে পড়ে বিভোরের কোলে। শৈরিতির এলোমেলো হয়ে থাকা চুলগুলো সযত্নে কানে গুজে দেয় বিভোর। শৈরিতির প্রেমিক পুরুষের প্রেমময় ছোঁয়ায় অধিক পরিমাণে কেঁপে ওঠে। কি করছেন কি? শৈরিতির শরীরের কম্পন অনুভূত হয় বিভোরের শরীরে। সেই কম্পন দ্বিগুণ বাড়িয়ে দিতে বিভোর শৈরিতির কানের দিকে এগিয়ে গেল। আমার শরীরের ক্লান্তি দূর করার একমাত্র উপায় যে তুমি সন্ধ্যাবতী। বিভোরের নেশা মাখানো কণ্ঠস্বরে শৈরিতির মন জুড়ে প্রজাপতির উড়ান শুরু হয়। কথাগুলো ঠোঁটের কাছে এসেও সব আটকে যায়। জুই আছে, থাকুক, ও দেখে ফেলবে। বোনটা আমার যথেষ্ট বড় হয়েছে। দাদা বৌদির প্রাইভেট মোমেন্টে সে আসবে না। আমার অস্বস্তি হচ্ছে। বিভোর শৈরিতিকে ছেড়ে ওকে পাশে বসিয়ে দেয়। খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। কবে তোমার স্বস্তির কারণ হব সন্ধ্যারানী? শৈরিতি বিভোরের দিকে তাকালো। করুণ চোখে তাকিয়ে আছে বিভোর শৈরিতির দিকে। সময় লাগবে। বেশ, হসপিটাল থেকে এসেছেন, যান চেঞ্জ করে আসুন। আমি নই, তুমিও যাবে চেঞ্জ করতে, চলো। ভ্রু কুঁচকে তাকায় শৈরিতি বিভোরের দিকে। শৈরিতির মনে অনেক প্রশ্ন। কেন? আমি চেঞ্জ করব কেন? মামুনি ইনভাইট করেছে তোমাকে আর আমাকে। একটু পর জুইকে নিয়ে আমরা সেখানে যাব। মামুনি বলতে জুয়ের মা? আমার মৃত মায়ের ছোট বোন, আমার একমাত্র মাসিমণি আর জুয়ের মা। জুই কি তাহলে আর আসবে না? কালকে মামুনিরা দীঘা যাবে। আমাদেরকেও যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। কেন না করে দিলেন? বিভোর শৈরিতির কোমর ধরে ওর একদম কাছাকাছি নিয়ে আসে। ফিস ফিস করে বলে ওঠে, কারণ আমরা নেক্সট উইক মালদ্বীপ যাচ্ছি। কি? আমরা হানিমুনে যাচ্ছি মালদ্বীপ। ভাইয়া নিতু বৌদিও যাবে? পাগল নাকি? নিতুর এই অবস্থায় ওকে বেড়াতে নিয়ে যাব? তাহলে কাছে পিঠে কোথাও চলুন না, মালদ্বীপ অনেক দূর, আর একা একা বোরিং লাগবে তো। বিভোর শৈরিতির কোমর ধরে আরেকটু টেনে আনে নিজের দিকে। বিভোরের বুকের সাথে লেপ্টে আছে সে। আমি আছি তো, তবুও বোরিং লাগবে? শৈরিতি দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। তারপরে মুখ লুকায় বিভোরের বুকে। বিভোর শৈরিতির এমন লজ্জা পাওয়া দেখে মুখ টিপে হাসে। ম্যাডাম কি লজ্জা পাচ্ছে? শৈরিতি কোনো উত্তর দেয় না, আরও শক্ত করে জড়িয়ে ধরে বিভোরকে, যেন নিজের সমস্ত সুখ শান্তি বীজ বিভোরের বুকে মধ্যে নিহিত। বিভোরও দুই হাত দিয়ে ভালো করে জড়িয়ে ধরে শৈরিতিকে। তারপর গলার স্বর অত্যন্ত নিম্ন করে বলে, জুই চলে যাওয়ার পর কিন্তু পুরো বাড়িতে তুমি আর আমি একা। এই একা দুজনের সংসারে তোমার লজ্জা ভাঙা এতটা কষ্টকর হবে না আমার। শৈরিতি বিভোরের বুক থেকে মাথাটা তুলে সরু চোখে তাকায় ওর দিকে। শৈরিতিকে দেখে বিভোর চোখ মারে। শৈরিতি বিভোরের বুকে আঘাত হানে। ধ্যাত, অসভ্য। জানো সন্ধ্যাবতী, তোমার এই লজ্জা দেখে আমার মনে হচ্ছে তুমি যেন সেই অষ্টাদশী কিশোরী। এত লজ্জাবতী হয়েও না সন্ধ্যারানী। আমি যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। নিয়ন্ত্রণ হারানোর অনেক সময় পাবেন। এখন জানতো, ফ্রেশ হয়ে আসুন। বিভোরকে ঠেলে সিঁড়ি দিয়ে ওঠায় শৈরিতি, কিন্তু বিভোর আবারও ফিরে এসে জড়িয়ে ধরতে চায় শৈরিতিকে। শৈরিতি সোফা থেকে কুশনটা তুলে ছুঁড়ে দেয় বিভোরের দিকে। যান। বিভোর বেজার মুখ করে বিদায় নেয় শৈরিতির কাছ থেকে। বিভোর চলে যাওয়ার মিনিট পাঁচেক পর জুই আসে শৈরিতির কাছে। এসেই জড়িয়ে ধরে রীতিকে। কি ব্যাপার, আমার ছোট্ট ননদিনীর এত আনন্দ কিসের? বাড়ি যাবে বলে? ইস, আমার বাড়ি যেতে একটুও ইচ্ছা করছে না। তোমাকে মিস করব।
তবে আমার আনন্দ তো অন্য জায়গায়। তা নন্দিনী কি বৌদির সাথে তার আনন্দ শেয়ার করবে? তার জন্যই তো এলাম। তাহলে বলে ফেলো। জুই রীতিকে ছেড়ে সৈরীতির সামনে হাসি হাসি মুখ করে দাঁড়ায়। মৈনাক দা আগামী মাসে বেস্ট সাইকোলজির অ্যাওয়ার্ড পাচ্ছে। সৈরীতি ভ্রু কুচকায়। অনেক চিন্তা করে মৈনাক নামের কোনো মানুষকে খুঁজে পায় না ওর ভাবনায়। মৈনাক দাটা কে গো? এ বাবা, তোমাকে যে ওর নামটাই বলা হয়নি। মৈনাক দা হলো সেই মানুষ যার অনুপ্রেরণায় আমি মনের ডাক্তার হতে যাচ্ছি। ও তাই বলো, তবে দাদা বলছো কেন? ওটা যে আমার এক বদ অভ্যাস। অনেক চেষ্টা করেও উনি আমার এই অভ্যাসটা পাল্টাতে পারেননি। এবার পাল্টে ফেলো, নইলে যে তোমার পরবর্তী প্রজন্ম ওনাকে মামা নয়তো তোমাকে পিসি বলে ডাকবে। হো হো করে শব্দ করে হেসে ওঠে সৈরীতি আর জুহি। এটা কিন্তু দারুণ বলেছ বৌদি। ননদিনী আমার ভাবি নন্দাইকে তাহলে তার বৌদির তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে দিও। এখানে কি নিয়ে কথা হচ্ছে? বিভোর পকেটে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে জুই আর সৈরীতির দিকে। জুই ভয়ে ঢোক গেলে। বিভোর যদি শুনতে পায় কথাটা তাহলে ওর আর রক্ষে নেই। করুণ চোখে সৈরীতির দিকে তাকালে সৈরীতি ভরসা দেয় জুইকে। বিভোর ততক্ষণে এগিয়ে এসেছে ওদের দিকে। বললে না তো কী নিয়ে কথা হচ্ছে? নন্দাই, বৌদি, এইসব শব্দগুলো শুনলাম মনে হলো। জুই ভয়েতে চোখ বোঝে। সৈরীতি একটা বোকা বোকা হাসি দেয় বিভোরের দিকে। বিভোর ভ্রু কুঁচকে তাকায়। আসলে আমি জুইকে বলছিলাম আমার ভাইয়ার কথা। একদিকে ও আমার দাদা, আবার অন্যদিকে ও আমার ছোট নন্দাই। আবার তেমনি আপনার আর নিতুর বৌদির ক্ষেত্রেও এক। ও তাই বলো। আমি আবার ভাবলাম এই জুই শাকচুন্নিটা আবার কোথাও নিজের মনটা ফেলে এসেছে নাকি। জুই কটমট করে তাকায় বিভোরের দিকে। এতক্ষণের ভয়টা ক্ষণিকের রাগে পরিণত হয়েছে তার। তুই আমাকে শাকচুন্নি বললে দাদা ভাই? তাহলে তুমি কি? আমি যদি শাকচুন্নি হয় তাহলে তুমিও শাকচুন্নির দাদা, শাকচুন্না। এই জুই, শাকচুন্নাটা আবার কি গো? কেন বৌদি, তুমি জানো না? মেয়েরা যদি শাকচুন্নি হয় তাহলে পুরুষেরা হবে শাকচুন্না। হো হো করে হেসে ওঠে সৈরীতি। আবারও জুইয়ের প্রতি একটা অনুভূতি জমাট বাঁধে ওর মনের ভেতর। মাত্র 24 ঘন্টাতেই ওকে কত আপন করে নিয়েছে জুই, সেটা ভেবেই মনটা ভালো হয়ে যায় তার। ছোটবেলা থেকে একটা বোনের খুব শখ ছিল ওর, যাকে ও নিজের হাতে সাজাবে, মানুষ করবে। কিন্তু সেই আশা তখন পূরণ না হলেও সৈরীতির মনে হয় এখন যেন সেই আশাটা পূরণ হতে চলেছে। সৈরীতিকে ভাবতে দেখে জুই ওর সামনে হাত বাড়ায়। কোথায় হারিয়ে গেলে বৌদি? ঘোর কাটে সৈরীতির। মুচকি হাসি মুখের মধ্যে সবসময় বিরাজমান তার। তোমার দাদা বোনের ঝগড়া করো, আমি ততক্ষণে রেডি হয়ে আসি। ও বৌদি গো, আমাকেও সাথে করে নিয়ে যাও, না হলে এই মাথার ডাক্তার আমার মাথা খারাপ করে দেবে। সৈরীতি যেতে গিয়েও পিছিয়ে আসে, ঘুরে দাঁড়ায় জুইয়ের মুখোমুখি। তুমিও তো উঠবি মনের ডাক্তার। উনি তোমার মাথা খারাপ করলে তুমিও ওনার মন খারাপ করে দিও। না বাবা, দরকার নেই। শেষে যদি মাথার ডাক্তার মন খারাপ করে মানসিক রোগীতে পরিণত হয় তখন ওর পেশেন্টগুলো এসে আমাকে ওটিতে ঢুকিয়ে দেবে। জুইয়ের কথা শুনে বিভোর জুইয়ের মাথায় গাঁটটা মারে। জুই মাথায় হাত দিয়ে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। সৈরীতি ওদের বাচ্চামি দেখে মুচকি হেসে চলে যায় রেডি হতে। সৈরীতি চলে গেলে জুই বিভোরের সামনে হাত পেতে দাঁড়ায়। দাও এবার আমার ট্রিটটা দাও। কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? অনেকগুলো ট্রিট বাকি আছে। প্রথমত লুকিয়ে লুকিয়ে ভার্চুয়ালি প্রেম করার জন্য, দ্বিতীয়ত নিজের অজান্তেই নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য, তৃতীয়ত আমি এত পরিশ্রম করে তোমাদের মিলিয়ে দিলাম। ট্রিট তো বানতা হ্যায়। তোর কাছে
তো আমি ঋণী রে পাগলি, ওই সব ঋণ টিন বুঝি না। আমরা দীঘা থেকে ফিরলে একটা গোটা দিন আমাকে, বৌদিকে আর নিতুদিকে নিয়ে পুরো কলকাতা ঘোরাতে হবে। কলকাতা ঘুরিসনি কোনো দিন? নিজের শহর লক্ষ লক্ষ কোটি কোটি বার ঘুরেও কোনো দিনও পুরনো হয় না, তার ওপর কলকাতা। চলবে।